আমন্ত্রণ জানানোর জন্য। আমি প্রথমে অ্যাডভোকেট রাজাকে আপনার কাছে যেতে চাই যে একটা প্রশ্ন, যদিও আপনি জানেন যে কয়েকদিন আগে বিশ্ব গণমাধ্যম মুক্ত গণমাধ্যম দিবস গিয়েছে, তো সেই গণমাধ্যমের স্বাধীনতা বা বাক স্বাধীনতা এবং তার ক্ষেত্রে আইনের প্রয়োগ নিয়ে অ্যাডভোকেট রাজাকে, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। যে গণমাধ্যমের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা এবং মানে যারা মুক্ত গণমাধ্যম চর্চা করছেন তাদের ক্ষেত্রে বা সাংবাদিকদের ক্ষেত্রে আইনের প্রয়োগ নিয়ে অনেক রকম কথা হচ্ছে। কথাটা কি এরকম বলা যায়, যারা আওয়ামী লীগ সরকারের প্রিয়ভাজন ছিলেন বা যারা আওয়ামী লীগকে প্রিয় মনে করতেন তাদের উপরে হত্যা বা অন্যান্য অপরাধের, অন্যান্য জুলুমের দায় দেয়া যাবে কিনা, মানে তাদের বিরুদ্ধে হত্যা বা অন্যান্য অপরাধের যে দায় সেটা তাদের উপরে দেয়া যাবে কিনা, যেহেতু তারা ওই সরকারের বা ওই জুলুমগুলির সাথে সহযোগিতা করেছেন। আমরা একটু আপনার কাছ থেকে এটা একটু জানতে চাই। এর কারণ হচ্ছে যদি যায় তাহলে পরবর্তী সরকারের অন্যায় অপরাধ এবং পরবর্তী সরকারকে যেসব সাংবাদিক সমর্থন করবেন, ভালো বলবেন, তাদেরকেও সেই একই অপরাধে অভিযুক্ত করা যাবে কিনা। অ্যাডভোকেট রাজ্জাকি। খালেদ ভাই, আপনি একজন সিনিয়র জার্নালিস্ট নাম্বার 1। আপনি ম্যাজিস্ট্রেসিতে ছিলেন, আপনি অনেক বড় আইনজ্ঞ, সেটা না বললেও আপনি আইনের সাথে সম্পৃক্ত ছিলেন বরাবরই। সেক্ষেত্রে আপনি নিজে জানেন যে বাংলাদেশে আইনটা কিভাবে চলে এবং আইনের প্রয়োগ কিভাবে হয়। বাক স্বাধীনতার কথা বললেন, আর বাক স্বাধীনতার কথা আমি এক লাইনে শেষ করে দিই, আমার কথা না, কোনো একটা দামি লোকের কথা, নামটা মনে নাই, যে ফ্রিডম অফ স্পিচ বলতে যা বোঝায় তা পৃথিবীর সর্বত্রই আছে এবং বাংলাদেশেও আছে, অতীতেও ছিল, এখনো আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ফ্রিডম আফটার স্পিচ থাকে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি বলতে পারবেন, আপনি যা মন চায় বলে গেলেন, তারপরে ফ্রিডম আফটার স্পিচ থাকে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যখনই দেখবেন যে ফ্রিডম আফটার স্পিচ নাই, তার মানে ফ্রিডম অফ স্পিচ আপনার নাই। এটা আপনি সিম্পল ব্যাটার। আর যদি জুডিশিয়ারির দিকে আসেন আপনি, বা বিচার ব্যবস্থার দিকে যদি আপনি আসেন, আপনি বলেন যে আপনি যখন খুব সুপরিকল্পিতভাবে যখন আপনি একটা বিচার বিভাগকে নির্বাহী বিভাগের অধীনে নিয়ে যাচ্ছেন, তার মানে আপনি নির্বাহী বিভাগের অধীনে গিয়ে নেওয়ার পর বিচার ব্যবস্থায় যারা বিচার কাজে নিয়োজিত থাকবেন তাদের পাশ দিয়ে যখন নির্বাহী বিভাগের লোকগুলো হাঁটাচলা করবে, তখন তাদের বারবার মনে হবে এরা আমার নিয়োগকর্তা। এবং যখন কেউ ভাববে যে এরা আমার নিয়োগকর্তা, সেই ব্যক্তি স্বাধীনভাবে কাজ করতে পারবে না, আপনি লিখে রাখতে পারেন। এক। দুই, যারা বিশ্বাস করেন যে আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই, তারা অ্যাটলিস্ট বিচার বিভাগের সচিবালয়টা যখন স্টপ করে দেয়, বন্ধ করে দেয়, আইনটাকে পাশ না করে, দ্যাট ইজ অধ্যাদেশটাকে বাতিল করে দিয়ে বা তাকে গ্রহণ না করে, যখন একটা সচিবালয়, বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় হয়েছে, সেই অবস্থায় যখন তাকে স্টপ করে দেওয়া হয়, তখন তো আপনাকে বোঝা যায় ইন্টেনশন কি। আপনি জানেন যে ক্রিমিনাল কেসের ক্ষেত্রে মোটিভ, ইন্টেনশনটা একটা ফ্যাক্টর। তাহলে আপনি এখানে মোটিভটা কি, ইন্টেনশনটা কি? আপনি বিচার বিভাগের স্বাধীনতা চাইবেনই, তাহলে আপনি কেন এই পৃথক বিচার বিভাগের যে পৃথক সচিবালয়, সেই অধ্যাদেশটা আমরা কেন পাশ করলাম না? সুতরাং আপনি একটা বিরাট বার্তা দিয়ে দিচ্ছেন অলরেডি। ইয়েস, আমার মনে হয় যে আপনি এই সরকারের ইন্টেনশনের কথা বলতেছেন, কিন্তু আমি যেটা আপনার কাছে একজন আইনজ্ঞ হিসেবে জানতে চাই যে, মানে অ্যাডভোকেট রাজ্জাকে, মানে আমি আর যাই হই, আইনজ্ঞ তো কিছুতেই না, কারণ আমি আইন বিষয়ে আমার কোনো পড়াশোনা, মানে ডিগ্রি নাই, তো আইনজ্ঞ তো অনেক পরের ব্যাপার। আমি যেটা জানতে চাইতেছি যে আপনি যাদেরকে বলতেছেন যে উনি মিডিয়াতে আওয়ামী লীগ সরকারের পক্ষে কথা বলেছেন, সেই জন্য তার বিপক্ষে আওয়ামী লীগ সরকারের যত খুন, যত জুলুম, সেইটা আমরা তাকে এনাবলার বলে তাকে আমরা বিচার করতে পারি, এবং এইটা বলে আপনি এক ধরনের জনসমর্থনও আমরা এর পক্ষে দেখছি। এইটা আসলে বিচার ব্যবস্থার জন্য বা মুক্ত স্বাধীনতার জন্য কতটা ঠিক? আমার প্রথম কথা হলো যে এই যে অভিযোগগুলো, যে কে হত্যা করলো, কে ক্ষমতা থেকে হত্যা করলো, কার ইঙ্গিতে হত্যা হইলো, এটার বিচার নিয়ে যখন আমরা আলোচনা করি, আমরা যেমন কি বলে স্বাধীনতা বিরোধী শক্তি নিয়ে আলোচনা করি, তারা দীর্ঘদিন স্বাধীনতা বিরোধী শক্তি, কেউ কেউ বলছেন যে তারা ক্ষমা চাইলে, আমরা টকশোতেও শুনছি, আপনিও শুনছেন যে জামাতে ইসলাম বা এরা ক্ষমা চায় না কেন, এরা ক্ষমা চাইলেই তো হয়ে যায়। এখন আমি আপনাকে একটা কথা বলি, এই যে অভিযোগগুলা, এটা কি আসলে রিয়েল কমপ্লেন
নাকি পলিটিক্যাল কমপ্লেইন, এই জায়গাটা আপনাকে প্রথমে অ্যাসার্টেন করতে হবে। এই অভিযোগগুলো কি রিয়েল অভিযোগ না রাজনৈতিক অভিযোগ? Interesting. কেন বলছি, আপনি যেহেতু বিচার বিভাগে ছিলেন, সেজন্য বলছি যে কতগুলা অফেন্স আছে যেটা আপনি আদালতের অনুমতি নিয়ে করতে পারেন, কম্প্রোমাইজ করতে পারেন। কিছু আছে অনুমতি না নিয়ে কম্প্রোমাইজ করতে পারেন, আবার কিছু আছে আদালতও পারমিশন দিতে পারবে না কম্প্রোমাইজ করতে, এটা নিশ্চয়ই আপনি জানেন। তো সেক্ষেত্রে আপনি যদি 2 লক্ষ মা বোনের ইজ্জত যখন লুটে নেওয়া হইলো, কিংবা 30 লক্ষ শহীদ হইলো, শহীদ আমরা বলি যুদ্ধের জন্য, কিন্তু ইনফ্যাক্ট তারা তো নিহত হয়েছে বা তাদেরকে হত্যা করা হয়েছে, তাহলে এই হত্যার যে বিচার এবং ধর্ষণ যদি বলেন, মা বোনের সম্ভ্রম নষ্ট করা, সেটার যে বিচার, এগুলো তো কোনোভাবে কম্পাউন্ডেবল না, এটা ক্ষমা চেলেও মাফ হবে না। তাহলে এই অভিযোগটা 55 বছর ধরে চললো, 2টা সরকার, আজকে যারা ক্ষমতা আছে তারা এবং যারা পতিত সরকার হইলো, ঘুরে ফিরে তারাই সবচেয়ে বড় রোল প্লে করছে বাংলাদেশে ক্ষমতায়। যদি বিশেষ করে আমি শেখ হাসিনার আমল ধরি, বেগম খালেদার আমল ধরি, দুইয়ে মিলে পাক্কা 30টা বছর দেশে ছিলেন, ক্ষমতায় ছিলেন। তাহলে এই অভিযোগটা কি শুধুই রাজনৈতিক অভিযোগ নাকি আসলেই ক্রিমিনাল অফেন্স? ক্রিমিনাল অফেন্সের তামাদি নাই, ক্রিমিনাল অফেন্সের মাপ নাই যে অপরাধগুলো তারা করছে। তাহলে এটার বিচার কেন হচ্ছে না? অথচ চালকাল ধরে আমরা এই শব্দগুলো শুনতেছি। একইভাবে আপনি যদি শেখ হাসিনার আমলটা নিয়ে আসেন, এটা কি এখন রিয়েল কমপ্লেন না পলিটিক্যাল কমপ্লেন? যদি রিয়েল কমপ্লেন হয় বিচার করতে হবে। ইউনূস সাহেব উনি যা করে গেছেন, সেখানে যদি রিয়েল কমপ্লেন থাকে বিচার করতে হবে। তাই আমার প্রশ্ন, কমপ্লেন গুলা পলিটিক্যাল নাকি কমপ্লেন গুলা রিয়েল? এইখানে আগে একটা নতুন আমি শেষ করছি। যদি পলিটিক্যাল কমপ্লেন হয়, তাহলে আপনাদের কোনো রাইটই নেই পলিটিক্যাল ইস্যু নিয়ে 55 বছর ধরে বিতর্ক করার, নাম্বার 1। আর যদি এটা রিয়েল কমপ্লেন হয়, কারো মাফ করার অধিকার নাই, আর টিভিতে বিতর্ক করার অধিকার নাই। আপনাদের বিচার করতে হবে। আর যদি বিচার করতে না পারেন, আপনাদেরকে ব্যাখ্যা দিতে হবে কেন পারছেন না। বিচার করতে না পারলে বিতর্ক তুলবেন না, নিজেরা কুইট করবেন যার যার পজিশন থেকে, কারণ বিচার করার নৈতিক দায়িত্ব আপনার। আমার মনে হয় যে রাজ্জাকি ভাই তার জায়গা থেকে বলছেন, এটা আমরা নিশ্চয়ই আরো এটা জানতে চাইবো। আমি একটু জনাব আকবর হোসেন আপনার কাছে আসি। যে জনাব হোসেন, আমি মানে যে প্রশ্নটা করতে চেয়েছিলাম সেইটা রিপিট না করে একটু এর মধ্যে একটু সংযুক্ত করি। সেইটা হচ্ছে যে সরকারের বা একটা সাংঘাতিক ক্ষমতার কেন্দ্রবিন্দুকে যথেষ্ট পরিমাণে সমালোচনা করা হয় নাই, বা সমালোচনাই করা হয় নাই, তাদের সাথে গিয়ে ছবি তোলা হয়েছে, তাদেরকে অনেক ভালো বলা হয়েছে, তাদেরকে সোজা বাংলা ভাষায় তেল দেওয়া হয়েছে। এই অভিযোগে সাংবাদিকের বিরুদ্ধে এই হত্যা মামলা বা খুনের মামলা চলতে পারে কিনা, বা কেউ কেউ এইটাও বলতে পারেন কিনা। আমি সরকারের একজন গুরুত্বপূর্ণ লোককে এটা বলতে শুনলাম, তারা হত্যার চেয়ে খুনের চেয়েও বড় অপরাধ করেছে। এটা নিয়ে আমার দৃষ্টিভঙ্গি খুবই পরিষ্কার। আমি মনে করি যে না, এটা চলতে পারে না, অ্যাবসলিউটলি এটা চলতে পারে না। এটা খুবই অগ্রহণযোগ্য ব্যাপার। কারণ 5ই আগস্ট হয়ে যাওয়ার পরে এখন প্রায় 2.25 বছর হতে চললো। কোন সাংবাদিক প্রায় 2.25 বছর ধরে কারাগারে আছেন এবং ওনাদের বিরুদ্ধে অভিযোগ কি? হত্যা মামলার অভিযোগ। আজকে 2.25 বছরও যদি আপনি কোনো চার্জ মানে গঠন করতে না পারেন, বিচার শুরু করতে না পারেন, তাহলে এই মামলার আদৌ মেরিট আছে কিনা, এটা নিয়ে আমার প্রশ্ন আছে। আমি আইনের বিষয়গুলোতে অত গভীরভাবে যাব না। এটা রাজ্জাকি সাহেব যা বলেছেন, উনি হয়তো সেটা আরো ডিটেইল বলতে পারেন। এখন আমি ওনার কথা সূত্র ধরেই বলছি, এখানে 2টা লেন্স আছে। আপনি কি এটাকে লিগ্যাল লেন্স দিয়ে দেখবেন নাকি পলিটিক্যাল লেন্স দিয়ে দেখবেন? আমার মনে হয় তাদের মামলাগুলোকে পলিটিক্যাল লেন্স দিয়ে বিবেচনা করা হচ্ছে। এখানে লিগ্যাল বেসিস খুবই কম বলে আমার ধারণা। কারণ যেই হত্যা মামলার চার্জ ফ্রেম করতে বিচার শুরু হতে 2 বছরের বেশি সময় লাগে, সেখানে কি সাবস্টেন্স আছে আমি জানি না। আর আপনি যেটা বললেন যে অনেক সাংবাদিক হয়তো হ্যাঁ শেখ হাসিনার প্রশংসা করেছে, তাকে সো-কল তেল মেরেছে, আমরা যেটা বলছেন, বা আরো অনেক কিছু করেছে, এইটা তাদের বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য যথেষ্ট কারণ হতে পারে না। কারণ আপনার একটা রাজনৈতিক মতাদর্শ থাকে। এখন আমি দেখেন সাংবাদিকতাকে মানে বিচার করে হচ্ছে যে দিন শেষ পাঠক আপনাকে বিচার করবে। অ্যাবসলিউটলি, পাঠক আপনাকে বিচার করবে। অ্যাবসলিউটলি। আপনি খালিদ মহিউদ্দিন সাংবাদিকতা করেন, আপনার সমালোচনা আছে, লোকে আপনাকে প্রশংসাও করছে, নিন্দাও করছে। সো এই যে নিন্দা এবং প্রশংসার ভিতর দিয়েই কিন্তু
আপনার সাংবাদিকতা গড়ে উঠবে। আমরা কিন্তু কাউকে বলতে পারবো না যে সবাই আমার প্রশংসা করবে। আবার বহু এনিমি আছে সাংবাদিকতায়, থাকতেই পারে। তাই বলে কি আপনি আমার বিরুদ্ধে হত্যা মামলা ঠুকে দেবেন? এখন আসেন স্পেসিফিক ওই যে গণ অভ্যুত্থানের সময়টাতে, সেই সময় যদি কেউ স্পেসিফিকলি গণ অভ্যুত্থানের এই যে পুলিশ যেভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে শেখ হাসিনার নির্দেশে, এটাতে যদি কেউ সমর্থন দিয়ে থাকে, রিমোটলিও দিয়ে থাকে, এটা আপনি প্রমাণ করেন, এটাকে আপনি ডকুমেন্টারি এভিডেন্সের মাধ্যমে প্রমাণ করেন। কিন্তু সেটা তো করতে পারছেন না আপনি। তাহলে একটা মানুষ কতদিন কারাগারে থাকবে? আপনি যদি মানবাধিকার সমুন্নত রাখার কথা বলেন, এটা তো বেসিক হিউম্যান রাইটস কে কন্ট্রাডিক্ট করে, তাই নয় কি? অবশ্যই। আর যদি কারো বিরুদ্ধে আপনার দুর্নীতির অভিযোগ থেকে থাকে, তাহলে সেটা চার্জ ফ্রেম আপনি করতে পারেন। কিন্তু আমি না, আমার ধারণা বাংলাদেশে এটা কেউই বিশ্বাস করবে না যেসব সাংবাদিকরা কারাগারে আছেন ওনারা হত্যা মামলায় অভিযুক্ত হতে পারেন। আমি জনাব আকবর হোসেন, এই প্রশ্নটা শুরুটা আপনার থেকে করি। আমি অ্যাডভোকেট রাজ্জাকের কাছে যাব যে এইটার ব্যাপারে তার মতামত জানতে। একই প্রশ্ন। আমি কিন্তু আশা করেছিলাম যখন 5 আগস্টের পরে নতুন সরকার গঠিত হয়েছে, তারা আসলে কোনো কিছু একটা লেন্সে, যেটা আপনারা দেখার কথা বলতেছেন, সেইটা একটা ক্ষমতা বানের লেন্সে দেখবেন না। কেন আমি উদাহরণ দেই, সাংবাদিকরা যে অপরাধ করেছেন প্রায় একই বা তার চেয়ে 10 গুণ বেশি অপরাধ করেছেন ক্ষমতাবান ব্যবসায়ীরা, ক্ষমতাবান সংবাদ মাধ্যমের মালিকেরা। তারা প্রায় 10 গুণ অপরাধ, আপনি যেই সময়টার কথা বলেছেন সেই সময়টা বলেছেন। আমরা কিন্তু ছাত্র, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন তাদেরকে, ডক্টর ইউনূস সরকারের সবাইকে তাদের বিরুদ্ধে একটা কথা বলতে দেখি নাই, বরং উল্টোটা দেখছি। তাদেরকে গিয়ে যারা প্রশংসা করে এসছেন তাদেরকে 21 পুরস্কার দেওয়া হয়েছে সাংবাদিকতায়, এবং অনেক হাততালি দেওয়া হয়েছে, বিশেষ সাংবাদিক সেগুলি বলা হয়েছে। এইটার কারণ কি বলে আপনি মনে করেন? মানে এটা কেমনে হইল? মানে ওয়ানলি বিকজ সাংবাদিকরা কম পয়সাওয়ালা, ব্যবসায়ীরা বেশি? আমাকে জিজ্ঞেস আপনি আগে বলবেন, তারপর আমরা এক্স্যাক্টলি। হ্যাঁ এক্স্যাক্টলি, আপনি খুব একটা খুব চমৎকার একটা উদাহরণ তুলে ধরেছেন যে দেখুন, ব্যবসায়ীদেরকে আপনি কখনো ইগনোর করতে পারবেন না। আমি যদি সোজা কথা বলি, এই যে বসুন্ধরা গ্রুপ, এই বসুন্ধরা গ্রুপ বা এদের মতো অনেকে কিন্তু 1/11 সময় পালিয়ে গিয়েছিলেন। ঠিক যখন আবার আওয়ামী লীগ ক্ষমতা আসলো, তারা কিন্তু বীর দর্পে ডবল ক্ষমতা নিয়ে তারা ফিরে আসলো। একই অবস্থা আপনি দেখেন যে এরা কিন্তু সবাই আছে, তাদের ব্যবসা চলছে, সবই চলছে, তাদের সঙ্গে এখন যারা ক্ষমতাসীন দল আছে তারা নানাভাবে বৈঠক করছে। আমরা শুনছি যে আড়ালে আবডালেও বৈঠক হচ্ছে, যেগুলো প্রমাণ করতে পারবো না, সেগুলো আমরা বলবো না, কিন্তু তারা যাচ্ছেন তো বিভিন্ন মিটিং এ। কারণ হচ্ছে যে ওনারা মনে করেন, আমাদের পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে আমার ব্যবসায়ীদেরকে দরকার। কারণ কি দরকার? ব্যাপারটা এরকম হতে পারে যে আপনি একজন বিজনেসম্যান, আপনার বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে, এখন সেই অভিযোগটাকে আপনার এগেইনস্টে ব্যবহার করে মানে আপনাকে একটা ক্যাশ কাউ করা হবে, যত বেশি দুগ্ধ দহন করা যায় ওইটা দিয়ে টাকা বের করা হবে। এখন সাংবাদিকের ক্ষেত্রে তো আপনি সেটা পারবেন না। আপনি বা আমি কারাগারে গেলে আমার এবং আপনার ফ্যামিলি সাফার করবে, তাই না কি? আমার জন্য আপনার জন্য জামিনে এসে 10 জন লয়ার দাঁড়াবে না, যারা পলিটিক্যাল ব্যাকআপ আছে তাদের জন্য দাঁড়াবে। সো এটা ইজি, সাংবাদিকের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করাটাও ইজি। আমি বলছি না যে তারা কোনো একেবারে সবাই দুধে ধোয়া তুলসী পাতা এই টাইপের। প্রত্যেকটা প্রফেশনে করাপশন আছে। আমাদের বাংলাদেশের প্রতিটা প্রফেশন করাপ্ট। আইনজীবীদের মধ্যে করাপ্ট নেই আমরা তো জানি, সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে কি হয়, নিম্ন আদালতে কি হয়। ব্যবসায়ীদের মধ্যে আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে আছে, সাংবাদিকদের মধ্যেও আছে। ওকে, কমিশনটা সাংবাদিকদের মধ্যেও আছে। সো ব্যাপারটাকে আপনার দেখতে হবে। জি, আপনি শেষ করেন। জি হ্যাঁ, সেই জন্য আমি বলছি যে ব্যাপারটাকে আপনি দেখতে হবে। আপনি যদি দেখেন যে এটাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে, তাহলে একটা উত্তর পাবেন, আপনি সেভাবে দেখবেন। আর যদি আপনি আইনগতভাবে দেখেন তাহলে আরেকটা উত্তর পাবেন। যেটা আমি বলছিলাম যে যদি আইনগতভাবে দেখেই থাকেন, তাহলে একটা ব্যক্তির এগেইনস্টে আজকে 2 বছরও চার্জ ফ্রেম হলো না কেন, বিচার শুরু হলো না কেন? এতদিনে তো রায় হয়ে যাওয়ার কথা ছিল। আমি একটু জনাব আকবর হোসেনের কথাটা একটু ধার করি যে সাংবাদিকদের বিরুদ্ধে নেগেটিভ তৈরি করাটা ইজি, ওদেরকে শাস্তি দেয় ইজি, যেই কারণে মানে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারও যেটা করেছেন, বর্তমান সরকারও সেটা কন্টিনিউই করতেছেন, মানে একটু আলাদা না। যদি আমরা একটু অ্যাডভোকেট রাজ্জাকের কাছে একটু শুনে যাই, অ্যাডভোকেট রাজ্জাক এটা কি মনে করেন? আমি আপনার এই যে বিচার কি বলে যে আপনি বিশেষ করে সাংবাদিক যারা গ্রেপ্তার, যাদের কথা আপনি বলছেন, আপনি যদি ক্যাটাগরিক্যালি শুধু সাংবাদিক বলবো কেন আমি, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি তিনটা গ্রাউন্ড যদি সিম্পল ধরেন
যে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, সেটা হত্যা মামলা হোক না চুরি মামলা হোক, ডাকাতি মামলা হোক, লুটের মামলা, হোয়াট এভার দ্য কেস ইজ, ভাই যেমন আকবর ভাই যেমন বললেন সাংবাদিকদের ভিতরে বিরুদ্ধে হত্যা মামলা, আমি ধরে নিলাম তর্কের খাতিরে হত্যা মামলা হয়েছে, ভালো কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার যতক্ষণে পুলিশ রিপোর্ট না হবে, একটা পুলিশ রিপোর্ট হইল না এখন পর্যন্ত, অথচ আপনি বিনা বিচারে কাস্টডিতে, তাহলে এটাই তো সবচেয়ে বড় গ্রাউন্ড। আপনি তো এই গ্রাউন্ডে আপনি বেল পাবেন। এখন এই যে বেলটা পাচ্ছেন না কেন, এখানে একটু আগে আমি বলে গেছি, আপনি যখন বিচার বিভাগকে নির্বাহী বিভাগের অধীনস্থ রাখবেন, তখন বিচার বিভাগের হাত পাটা বন্ধ হয়ে যায়, বাধা পড়ে যায়। কারণ আপনি যদি আমি যদি ভাবতে থাকি সবসময় খালেদ মহিউদ্দিন সাহেবের দেখে জানি উনি তো আমার নিয়োগকর্তা, উনি যখন নিয়োগকর্তা ওনার সিদ্ধান্তের জন্য আমি বসে থাকবো। সুতরাং ওই সিদ্ধান্ত যতক্ষণ না হবে ততক্ষণে আপনি যে আশাগুলো করছেন সেগুলো হবে না। আরেকটা কথা বলি আপনাকে, এই যে বললো ভাই লয়ারে করাপ্ট আছে, জার্নালিস্টে আছে, আমলাতে আছে, বিজনেসম্যানে আছে, ইয়েস আছে। কিভাবে? আপনি যখনই দেখবেন কারো অস্বাভাবিক গ্রোথ হয়, অস্বাভাবিক গ্রোথ কোনটা? ফিনান্সিয়াল গ্রোথ। আপনি খালেদ মহিউদ্দিন সাহেব, আপনি যদি ভাবেন যে আপনি বাড়তি কোনো সুবিধা আর্ন করবেন না, অথচ আপনি এমপি মন্ত্রী হলে মানুষ বলবে একসময় উনি যাদের বিরুদ্ধে আন্দোলন করছে তাদের দলে যোগ দিয়া এখন এমপি মন্ত্রী হইয়া চুপ করে বসে আছে। এই চুপ করে বসে থাকা কিন্তু তার ব্যক্তিত্বহীনতার লক্ষণ। কিন্তু তাহলে চুপ করে বসে আছেন কেন? যারা টিভির টকশোর মাধ্যমে পরিচিত হয়েছেন তারা কিন্তু এমপি হইয়া বাড়তি পরিচিত হন নাই, কিন্তু এই ব্লেমটা নিচ্ছেন কেন? বিকজ এনিওয়ে হি ইজ বেনিফিটেড। আর এই বেনিফিটটাকে কিন্তু ক্যালকুলেট করবেন শুধুই টাকা দিয়া, শুধুই টাকা দিয়া, শুধুই টাকা দিয়া। আমি একটু মাঝখানে আমি একটু আপনাকে প্রশ্ন করি যে আপনি বিচার বিভাগের স্বাধীনতার কথাটা এবং বিচার বিভাগ নির্বাহী বিভাগের অধীনে থাকার কথাটা আপনি বারবার যেহেতু আনছেন, সেই আমি বলি আসলে বিচার বিভাগ প্র্যাকটিক্যালি বাংলাদেশ থেকে আলাদা হয়ে গেছে। সুপ্রিম কোর্ট যেদিন 1998 সালে রায় দিয়েছে তারপরে সরকার বিভিন্নভাবে এটা মানছে, যতটুকু মানছে মানে নাই। কিন্তু এখন যেটা অবস্থা, সেই অবস্থার মধ্যে আমি ট্রায়াল কোর্টের কথা জানি, যেহেতু আপনি আমাকে বলছেন যে আমার অনেক বন্ধু বান্ধব অনুজ অগ্রজ তারা রয়েছেন ট্রায়াল কোর্টে, তারা কিন্তু অনেক সময় অনেক রায় দেন, সে রায় দিয়ে সাফার করেন, যেহেতু তাদেরকে বদলি করা যায়, তাদেরকে অন্য জায়গায় দিয়ে দেওয়া যায়, থেকে প্রত্যাহার করা যায়। কিন্তু আমাদের একটা অ্যাপিলেট কোর্ট আছে, যে কোর্টটার মধ্যে দুইটা ভাগ, একটা হাইকোর্ট একটা অ্যাপিলেট ডিভিশন। এই দুইটা অ্যাপিলেট কোর্টও কেন ওই জায়গাগুলি দেখতে পায় না? আমার তাদের তো ক্ষমতা আছে দেখার, যেটা আছে। আর আমি আপনাদের কাছে যেটা বিচার দিতে চাই সেটা হলো কি, আমি কিন্তু যে বয়সে কম থাকলেও আমি দেখেছি ইভেন হুসেন মোহাম্মদ এরশাদের আমলে, পরে বেগম খালেদা জিয়ার প্রথম আমলে, পরে আমার নিজের চোখে দেখা শেখ হাসিনার আমলে কিন্তু আপনারা আইনজীবীরা যেই জজ সাহেব আসলে খারাপ রায় দিচ্ছেন তার কোর্ট আপনারা ঘোষণা দিয়ে আপনারা যেটাকে বলা হচ্ছে বয়কট করতেছেন, যে ওনার কোর্টে আর কোনো মামলা নিয়ে যাবেন না। আমরা কিন্তু এরকম কোনো কিছু এখন আর দেখি না, কারণ আপনাদের সুবিধা হয়, আপনারা যায় হচ্ছে ওই কোর্টের থেকে ওইটা আপনি নিয়ে আসেন। উচ্চ আদালত বলে কিন্তু এখন আসলে কিছু নাই। আপনি যতই সরকারের কাছে দোষ দেন, উচ্চ আদালত বা আপিল আদালত এবং যে আইনজীবীদের যে ভূমিকা পালন করার কথা সেইটা আমরা দেখি না। এটা আমার একটা মন্তব্য, আপনি যদি এটা সম্পর্কে একটু বলেন। ভাই আমি আপনাকে খুব সহজভাবে খালেদ ভাই, আচ্ছা আপনার তো ধারণা আছে যে বর্তমান বাজারে রাজ্জাকি কোন কোর্টে এপিয়ার করবে, মনে করেন রাজ্জাকির চেনে, সব কোর্ট চেনে, টিভিতে কথা বলি সে কারণে চেনে, কিন্তু এখন আমি খালি কোর্টে গিয়ে হাজির হয়ে বলবো আমি এই হিয়ারিংটা করব, আমার 5 লাখ টাকা ফি দিবেন, কথাটা কি যৌক্তিক আদৌ? কথার কথা বলছি আমি, কথাটা তো যৌক্তিক না। মানে আমি কোর্টে গেলে আমাকে 10 লাখ দিতে হবে কেন? এই ইনজাস্টিসটা কেন? when I am confident যে আমি কোর্টে গেলে আমি যেটা চাইবো সেটা পাইবো, তখনই আপনি এরকম টাকা চাইতে পারবেন। 1 2, যে ক্লায়েন্ট আপনার কাছে যাবে সে ক্লায়েন্টও বাংলাদেশের রাজনীতির আলোকে বিবেচনা করতে সক্ষম হন যে কাকে ধরলে পরে আমি কোর্ট থেকে এই বেনিফিট গুলা নিতে পারবো, ঠিক সেই লোকটাকে গিয়েই ধরে। আপনি যদি 5ই আগস্টের আগের সেট অফ লয়ার্স দেখেন, আমরা যদি দেখি সুপ্রিম কোর্টে যারা প্র্যাকটিস করছে রেগুলার, তারা তখনকার সময় 5ই আগস্টের পূর্ব পর্যন্ত যারা খুব মেধাবী লয়ার ছিল ইত্যাদি ইত্যাদি, তারা যখন 5ই আগস্টের পর চট করে চলে গেল, তখন কিন্তু মেধাবী আরেকটা গ্রুপ কিন্তু চলে আসলো। মেধা সরকার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মেধাও চলে গেছে। যাই যেভাবে আপনি নেন, কিন্তু আবার আরেকটা সেট তো আছে, যেমন মানে কারা পূরণ করে যারা এখন সরকারের ক্ষমতায় আছে তারা, আমি সেটা জানি না, এই যে আপনি বললেন, কিন্তু আমি বলছি জায়গাটা তো খালি নাই, জায়গা খালি নাই, জায়গা তো খালি থাকার কথা ছিল, জায়গাটা তো খালি থাকার কথা ছিল ইফ ইউ আর অনেস্ট, ইফ ইউর পলিটিক্যাল পার্টি ইজ অনেস্ট, অথবা ইফ ইউনুস গভর্নমেন্ট ইজ অনেস্ট, ইফ XYZ ইজ অনেস্ট। নো,
জায়গাগুলো পূরণ হয়ে গেছে এবং সেভাবে চলমান। তো এই যদি সিস্টেম হয়, আমার একটা জায়গা অন্তত দরকার। যে সংস্কারের কথা দীর্ঘ 18 মাস বলা হইলো, সব বাদ দেন, শুধু একটা জায়গায় যদি সংস্কার হয়, যে বিচার বিভাগটা সম্পূর্ণ আলাদা, না, না, তার উপরে কোনো আচ্ছা, ভয় নাই। রাজাকি ভাই আপনি আমাকে বলেন তো, আমার যত ক্ষমতা কনস্টিটিউশনালি, আমি একটা চেয়ারে বসতেছি, আমি থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হিসেবে এজলাসে বসছি, সেই ক্ষমতা আমি নিতে পারি না। আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা লোককে 5,000 টাকা জরিমানা করে দিতে পারবো, 6 মাস জেল দিয়ে দিতে পারবো। এই ক্ষমতা তো ঐশ্বরিক ক্ষমতা। যারা ওই চেয়ারে বসতেছেন কনস্টিটিউশনালি, জেলা জজ হইতে হইতে তারা সচিবের পদমর্যাদায় বেতন পাচ্ছেন, সুবিধা পাচ্ছেন। হাইকোর্টের জজদেরকে আমরা ধরা ছোঁয়ার বাইরে থাকতেছেন, অ্যাপিলেট ডিভিশনের জজদেরকে আরো, তাদের মানে আপনি কিভাবে আর এম্পাওয়ার্ড করবেন? আপনি যদি একটা বিবেকবান মানুষ হিসেবে চিন্তা করেন, তাহলে পার্থিব জগতে সবচেয়ে ক্ষমতাধর হলো একজন বিচারক, যাকে আপনি ইনডাইরেক্ট বলতে পারেন নেক্সট টু গড। অর্থাৎ একটা লোকের কলমের খোঁচায় একজনের মৃত্যুদণ্ড হয়ে যাবে, একজনের কলমের খোঁচায় 40 বছরের ভিটা বাড়িটা চলে যাবে। এইটা যদি কারো বিবেক থাকে, সে যদি চিন্তা করে যে আমি কতখানি নিখুঁত, আমি কতখানি কোয়ালিফাইড, কতখানি অনেস্ট, কতখানি যোগ্যতা সম্পন্ন, এটা যদি একবার সে চিন্তা করে, তাহলে বাংলাদেশে জাস্টিস করার জন্য আপনি লোক খুঁজে পাবেন না। অ্যাবসলিউটলি, আমি বক্তব্যের সাথে একমত। আমি জনাব আকবর হোসেনের কাছে আসি, শুধু একটা মন্তব্য করি যে আমরা দেখেছি যে বিচারকেরা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যখন মামলা চলতো, শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন দেখা যেত যে উনার সব কিছু উনারা দেখতে পাচ্ছেন যে উনি এইটা ভুল করছেন, এইটা ফল করছেন, এইটার মধ্যে এইটা হয়েছে। সেই একই বিচারক, চেয়ার তো বদলায়, হয়তো মানুষটা বদলাইছে, উনারা তার কোনো ফলটি খুঁজে পাচ্ছেন না যখন উনি আবার চেয়ারে আসছেন। মানে এটা তো কোনো একটা বিচারকদের কাজ হতে পারে না। সেই বিচারকরা কি মানে যাই হোক, জনাব আকবর হোসেনের কাছে আমি আসি। জনাব আকবর হোসেন, আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। আমাদের কাছে দুইটা প্রসঙ্গ নিয়ে আমরা আসলে অনেক বেশি আলোচনা করতেছি গত 3 সপ্তাহ ধরে, কিন্তু এই আলোচনাটা হয়তো আমরা কন্টিনিউ করব। একটা হচ্ছে যে হামের টিকা দেওয়ার ক্ষেত্রে কি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বড় কোনো গাফিলতি ছিল কিনা, আর 2 হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা যে চুক্তি করেছি, সেই চুক্তিটা আসলে এই সরকারও কন্টিনিউ করতেছে, এই চুক্তিটা আমাদের জন্য ভালো কি মন্দ। আপনি যে কোনো বিষয়ে আপনি আলোচনাটা শুরু করতে পারেন, আমরা রাজ্জাকি ভাইয়ের কাছ থেকে তার মন্তব্যও শুনবো। আপনি হাম বা মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তি, যেটা নিয়ে আপনি বলেন। হ্যাঁ, শুরু করছি। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, মানে আমি সরকারি চাকরিটা ছাড়ার পর বিভিন্ন জায়গায় যে ইন্টারভিউ গুলো দিচ্ছি, আমাকে অনেকে ইন্টারভিউ করছেন যে ইন্টারিম গভর্নমেন্টের স্পোকস পারসন হিসেবে, অনেকটা সেরকম ভাইব পাওয়া যাচ্ছে আর কি বিভিন্ন জায়গায়। মানে অ্যাজ ইফ ইন্টারিম গভর্নমেন্টের অনেক সিদ্ধান্ত বা অনেক কিছু হয়তো আমার জানা আছে না, আমি শুধু আমার আপনাকে জানা একজন নেই। বিশ্লেষক হিসেবে, মনোযোগী পাঠক হিসেবে, যেহেতু আমি আপনি অনেক কিছু জানি, হ্যাঁ, আমি So, ওই জায়গা থেকে আমি আপনাকে দায়ী করতেছি না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস না, সরকার বা এই না, আমি সরকারের দায়ের দায়- কথা বলছি না। জি। আমি অন্য আমার জি। যে সাম্প্রতিক যেগুলো দেখছি আর কি, সেখানে আমার কাছে মনে হচ্ছে। জি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে হামের প্রসঙ্গটাতে আসি। দিস ইজ ভেরি স্যাড যে এরকম একটা সিচুয়েশন বাংলাদেশে ঘটেছে। প্রতিদিনই শিশু মৃত্যুর ঘটনা ঘটছে এবং আমরা দেখছি 8 জন, 10 জন, 15 জন, 17 জন, 18 জন পর্যন্ত এরকম হয়েছে। এবং এই ব্যাপারটা কিন্তু ধরেন 2 মাস আগে যেভাবে শুরু হয়েছিল, এখনো আমরা কোনো কমতির কোনো লক্ষণ দেখছি না। এখন একটা তো আছে যে ট্রিটমেন্টের প্রসঙ্গ, আরেকটা হচ্ছে যে এই ঘটনাটা কেন ঘটলো, এটার এতদূর এটা আসলো কি করে এটা স্প্রেড হচ্ছে। আমি যেটা মনে করি, এটার জন্য গভর্নমেন্টের উচিত, এবং যেহেতু ইন্টারিম গভর্নমেন্টকে অনেকে ব্লেম করছে যে তখন টিকা কেনা হয় নাই বা টিকা দেওয়া হয় নাই, অনেক রকম কথা আসছে। সো আমি মনে করি যে গভর্নমেন্টের এটা 3টা লেভেলে এটার মানে কাজটা করা উচিত। একটা হচ্ছে একটা সায়েন্টিফিক তদন্ত করা উচিত। এই সায়েন্টিফিক তদন্তটা হচ্ছে যে আমরা দেখেছি যে কেন অনেক শিশু তার টিকা নেবার বয়স হওয়ার আগেই হামে আক্রান্ত হচ্ছে। এটা একটা বড় বিষয়। আমি আজকেই ডেইলি স্টারের একটা রিপোর্ট আমি দেখলাম, সেখানে ডেইলি স্টার বলছে, আমি আপনাকে কোট করি, যে হামে মৃত্যু অর্ধেক শিশুরই টিকা নেওয়ার বয়স হয়নি, অর্ধেক শিশুর যারা মারা গেছে, এবং হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুদের প্রায় অর্ধেকেরই 9 মাস বয়সের কম, যাদের প্রচলিত নিয়ম অনুযায়ী টিকা নেওয়ার বয়সই হয়নি এখনো। ইটস ডেইলি স্টারের রিপোর্ট, আপনারা দেখলে পাবেন। আমি এই যে এখানে দেখাচ্ছিও, দর্শকরা জানতে চাইলে। রাইট। এখন এটা নাকি স্বাস্থ্য অধিদপ্তর এটা করেছে। স্বাস্থ্য অধিদপ্তর যেটা, তারা 21টি জেলা থেকে যে নমুনা নিয়েছে সেটা বিশ্লেষণ করে তারা এটা দেখেছে, এবং এখানে তারা বলছে যে এই 21টি জেলার হামে মৃত্যুর 60 জন শিশুর মধ্যে
29 জনের মৃত্যু হয়েছে 9 মাস পূর্ণ হওয়ার আগেই। তাহলে এখানে তো টিকার প্রশ্নটা সেভাবে আসছে না। রাইট, তো সেজন্য আমি জনাব হোসেন আমি একটু ব্যাপারটা একটু বলি আপনাকে। ধরেন এই যে 9 মাস বয়সের আগে মারা গেছে, 9 মাস বয়সের আগে হামের টিকা দেওয়া যায় না, এইটার মধ্যে কিন্তু একটু লুকোচুরি আছে। মানে এই তথ্যটার মধ্যে আমি লুকোচুরিটা আমি বলি, মিজলস ম্যানেজমেন্ট কিন্তু আপনার একটা শিশুকে টিকা দিয়ে আপনি এটা করবেন না। যে কোনো জায়গায় মিজলসের ম্যানেজমেন্টের মধ্যে আপনার যদি টিকা প্রদান কার্যক্রম কোনো কারণে ব্যাহত হয়, তাইলে এইটার সংক্রমণটা এমন পর্যায়ে যাবে যে সংক্রমণ ওই শিশু আর ওটা ফাইট করতে পারবে না। ওইটা হয়েছে মানে আমার জানার ইচ্ছা, আপনার এই কথাটা আমার কাছে খুব প্রণিধানযোগ্য মনে হচ্ছে যে আপনি একটা বৈজ্ঞানিক তদন্ত চাচ্ছেন যে এইটা আসলে হয়েছে কিনা। ওই সরকারের সময় বা তার আগের আওয়ামী লীগ সরকারের সময় টিকা সংগ্রহ করায়, ক্রয় করায় কোনো ধরনের চেঞ্জ আসছে কিনা। এখন আমি একটা স্পষ্ট চেঞ্জ দেখতে পাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার একটা চেঞ্জ করছিল যে আমরা ইউনিসেফ থেকে পুরোটা না কিনে 50% কিনবো বা এটা কিনবো। ওইটার ব্যাপারটা যদি একটু বলতেন যে এটা নো প্রবলেম। জি হ্যাঁ, নো প্রবলেম। সেজন্য আমি বলছি যে একটা সায়েন্টিফিক তদন্ত হোক, যেখানে WHO থাকুক, এক্সপার্টরা থাকুক, গভর্নমেন্ট করুক, যে এখানে আমাদের নতুন কোনো ভ্যারিয়েন্টের উদ্ভব হয়েছে কিনা, বা এখানে যারা মারা যাচ্ছে সেটার প্রকৃতিগুলো কেমন, কি কারণে এটা এতদূর আসলো, এটা হচ্ছে একটা। আরেকটা তদন্ত কমিটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, যে এই যে আপনি যে প্রশ্নগুলো তুললেন যে টিকা কেনায় কোনো এখানে সিস্টেমেটিক কোনো গলদ ছিল কিনা, কেন এটা করা হলো, অ্যাবসলিউটলি সেটা নির্ণয় করা দরকার। আমার মনে হয় এবং আরেকটা সেইটা প্রথমেই করা দরকার। আরেকটা বিষয় করা একদম একসঙ্গে করবে। এবং আরেকটা করা হচ্ছে যে একটা সংসদে একটা ক্রস পার্টি পার্লামেন্টারি গ্রুপ করা দরকার, যেখানে বিগত সরকারে যারা এই টাইমটার মধ্যে সার্ভ করেছেন ওনাদেরকে ডাকা হোক, প্রশ্ন করা হোক, যেটা ব্রিটেনে করে, আমেরিকাতে করে, কংগ্রেসে ডাকে। এটা ক্রস পার্টি গ্রুপ হবে যে এই যে অভিযোগগুলো উঠছে আপনাদের বক্তব্য কি। আপনার তো সোশ্যাল মিডিয়াতে শুধু ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে লাভ নাই, এগুলোর একটা প্রপার গভর্নমেন্ট ইনভেস্টিগেশন করে এই 3টা লেভেল থেকে নিয়ে আসার কথা। যেটা আমি আজকে খুব খুশি হয়েছি, সরকারের তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান তিনি বলেছেন, আমি ওনাকে কোট করছি, উনি আজকে সংবাদ সম্মেলনে বলেছেন যে হামের টিকা নিয়ে গাফলতি ছিল কিনা তদন্ত কমিটি হচ্ছে। রাষ্ট্রীয় ব্যক্তি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ব্যক্তি প্রতিষ্ঠানের মধ্যে যারা টিকা এবং স্বাস্থ্য নিয়ে কাজ করেন তাদের সমন্বয়ে এই তদন্ত কমিটি গঠন করা হবে, খুব দ্রুতই এর কাজ করা হবে। আমি মনে করি এটা গঠন করা উচিত ছিল আরো 1 মাস আগে। জি জনাব হোসেন, আপনার কাছে মনে হয় না যে এমনিতেই আপনি 20 বছর ধরে বা মানে আমরা যখন দেখি সরকারের পক্ষ থেকে বলা হয় তদন্ত কমিটি গঠন করা হবে, তার মানে এটা নিয়ে কিছু করা হবে না আসলে, কারণ সরকার তদন্ত কমিটি করলেও কিছু করে না, আর তদন্ত কমিটি গঠন করা হবে তো আপনি আশা পাইছেন কারণ আপনি জাহেদরা হয়তো